অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিএনপি যেভাবে তার ইমেজ সংকটে পড়ছিল, মানে চাঁদাবাজি, বাজার দখল, নিজেদের মধ্যে মারামারি, এইটা সেইটা আরও নানান অভিযোগে যেভাবে অভিযুক্ত হতে শুরু করেছিল, তাতে অনেকেই ভেবেছিলেন যে নির্বাচনের আগে বিএনপি হয়তো তার ইমেজ উদ্ধার করতে ব্যর্থ হবে এবং এর ফলে জনগণ হয়তো নির্বাচনে ভিন্ন কিছু দেখিয়ে দিতে পারে। বিএনপির সবচেয়ে বড় দুর্বলতাটা ছিল সোশ্যাল মিডিয়া বা মূলধারার গণমাধ্যমের দ্বারা তারা তাদের বিরুদ্ধে চলা ন্যারেটিভের পাল্টা জবাব দিতে পারেনি। তৃণমূলের অসংখ্য উচ্ছৃঙ্খল নেতাকর্মীকে সহজে কন্ট্রোলে আনতে পারেনি, যার কারণে সামাজিক মাধ্যমে একটা রব উঠে গিয়েছিল যে কোনোভাবে নির্বাচনে বিএনপিকে ঠেকাতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে অভ্যুত্থানের এক বছরের মাথাতেই পতিত শক্তি এবং বহির্বিশ্বের নানান শক্তির প্রভাবে যেভাবে দেশের ভেতরে একের পর এক ঘটনা ঘটতেছে, সেই ব্যাপারগুলো সামাল দিয়ে দেশের একটা স্থিতিশীল অবস্থা তৈরির জন্য তৃণমূল পর্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক আছে এমন একটা রাজনৈতিক দলের ক্ষমতায় আসা দরকার। আর সেই দলের তালিকায় বিএনপির নামটা উপরের দিকেই আছে। আবার যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাইনারি চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত, মানে ভোট দেওয়ার বেলায় তাদের মাথাতে জাস্ট দুইটা নামই আসে, সেক্ষেত্রে আগে তারা একটা দলকে দেখেছে, এখন তারা অন্য একটা দল বিএনপিকে দেখতে চায় এবং এই পয়েন্ট অফ ভিউ থেকেই মূলত বিএনপির নেতাকর্মীরা বেপরোয়া হয়ে উঠেছিল, যা দেশব্যাপী বিএনপির ইমেজ খারাপ করতেছিল। এমনকি এখনও একটা বড় সংখ্যক মানুষ কনফিউজ যে তারা আসলেই বিএনপিকে ভোট দেবে কিনা। আর এই জায়গায় গত কয়েক মাস ধরে বিএনপি কিছু স্মার্ট সিদ্ধান্ত নিচ্ছে। গত কয়েক মাসে বিএনপি তাদের আসন ভিত্তিক প্রার্থী মনোনয়নের ব্যাপারে কিছু আভাস দিয়েছে এবং নেতাকর্মীদের কথাবার্তায় কিছু পরিবর্তন এনেছে, যা বিএনপির ভেঙে পড়া ইমেজকে টেনে তোলার একটা অবস্থা তৈরি করেছে। তো বিএনপির সেই স্মার্ট মুভগুলো কি কি, চলেন সেই ব্যাপারগুলো একটু আলোচনা করি। তার আগে একটু খেয়াল করে দেখেন আমার এই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করা আছে কিনা, যদি করা না থাকে সাবস্ক্রাইব করে দেন। তো প্রথমেই একটু খেয়াল করলে দেখতে পাবেন যে ৩-৪ মাস আগেও যেভাবে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের নামে একের পর এক চাঁদাবাজি, বাজার দখল ইত্যাদি নিয়ে অভিযোগ আসছিল, এই সাম্প্রতিক সময়ে সেটার পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে। অভ্যুত্থানের পরে বিভিন্ন অঞ্চলে বিএনপির একাধিক গ্রুপের নেতাকর্মীরা ব্যবসায়ী বা দোকান মালিকদের কাছ থেকে পালাক্রমে চাঁদাবাজি করেছে, যা এলাকাবাসীর মনের মধ্যে একটা চাপা অসন্তোষ তৈরি করেছিল। টকশো থেকে শুরু করে চায়ের দোকানের আলোচনাতেও এই বিষয়গুলো আলোচিত হতো এবং ধীরে ধীরে তা জনমত তৈরিতে প্রভাব রাখছিল। বারবার দলের হাইকমান্ডের কাছে প্রশ্ন করা হতো এই বিষয়ে, কিন্তু হাইকমান্ড দুই একটা নেতাকর্মীকে বহিষ্কার করা ছাড়া আসলে তেমন কিছুই করতে পারতো না। দিন যতই যাচ্ছিল তৃণমূলের উপর বিএনপির হাইকমান্ডের নিয়ন্ত্রণহীনতা ততই প্রকাশ পাচ্ছিল। কিন্তু এরপর হঠাৎ করেই এই চাঁদাবাজির প্রবণতাটা কিছুটা কমে আসে। এর পেছনে প্রধানত দুইটা কারণ। এক, ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাওয়া সেনাবাহিনী মাঝখানে কিছুদিনের জন্য বেশ অ্যাক্টিভ হয়ে গিয়েছিল এবং দেশের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তদের উপর অ্যাকশন নেয় এবং সেই একই সময়ে এলাকা পর্যায়ে বিএনপির সিনিয়র নেতারা প্রশাসনকে হেল্প করে এবং তারা নিজেরাও তাদের উচ্ছৃঙ্খল নেতাকর্মীদের ব্যাপারে কঠোর অবস্থায় যায়। এই কঠোর অবস্থায় যাওয়ার পেছনে কারণ হচ্ছে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে বিএনপির নেতাকর্মীরা ভেবেছিল যে নিশ্চিতভাবেই তারা ক্ষমতায় যাচ্ছে, সেই ভাবনায় কিছুটা টান পড়েছিল। আবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদলের ভরাডুবির পরেও অনেকে নড়েচড়ে বসেছে। জাতীয় নির্বাচনে যে দলীয় গুড ইমেজটা দরকার, এইটা সবাই একটু করে হলেও বুঝতে পেরেছে, যে কারণে কিছুটা সংযত হয়েছে তারা। দ্বিতীয়ত, আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান নিজে ভিডিও অডিও কলে তৃণমূলের অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছেন, অন্তদলীয় কোন্দল মিটিয়েছেন, যেটাও বিএনপিকে কিছুটা শৃঙ্খলায় আনতে সহায়তা করেছে। এরপর দলীয় ইমেজ উদ্ধারে বিএনপি কিছু দারুণ ইস্যু ভিত্তিক কাজও করেছে। যেমন প্রথমত, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ভারত ইস্যুটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। হাসিনা আমলের মাঝামাঝি সময় থেকেই দেশে অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট দাঁড়াতে থাকে এবং এখনও এই ইস্যুটা মানুষের মধ্যে আছে। একটা বড় সংখ্যক মানুষ অপেক্ষা করতেছিল যে ভারত ইস্যুতে বিএনপি আসলে কি স্টেপ নেয় সেটা দেখার জন্য, কিন্তু জনগণকে খুশি করার মতো ভারত বিরোধী বক্তব্য শুরুতে বিএনপি নেতাদের কাছ থেকে খুব একটা আসে নাই। কিন্তু কিছুদিন আগে বিবিসির সাথে এক সাক্ষাৎকারে জনাব তারেক রহমানের কাছ থেকে ভারত ইস্যুতে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হয়। এ সময় তিনি সরাসরি তার বুদ্ধিদীপ্ত বক্তব্যের মাধ্যমে জনগণের পক্ষে তার স্ট্যান্ড নেওয়ার কথা বলেন। সরাসরি তিনি বলেন, ভারত যদি হাসিনাকে আশ্রয় দেওয়া এবং বাংলাদেশ ইস্যুতে তার অবস্থানের জন্য বাংলাদেশের জনগণের আস্থা হারায়, তবে বিএনপিও জনগণের পক্ষে অবস্থান নেবে। মানে ভারত ইস্যুতে রাজনৈতিক কৌশলগত অবস্থানের চাইতে জনগণের পক্ষে অবস্থান নিতে চায় বিএনপি। যে বক্তব্য বেশ সুনাম কুড়িয়েছে এবং মানুষের মধ্যে একটা
ক্ষীণ আশার সঞ্চার করেছে। দ্বিতীয়ত, ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে তিস্তা নদী একটা গুরুত্বপূর্ণ ইস্যু। তিস্তার সাথে উত্তরবঙ্গের মানুষের আবেগ জড়িত। বিগত শাসনামলে তিস্তা নদীর পানি বন্টন চুক্তি করবে বলে দীর্ঘদিন বাংলাদেশকে ঘুরিয়েছে ভারত। শেষমেশ ভারত সেই চুক্তি করে নাই, বেআইনিভাবে তিস্তার পানি আটকে রেখে বাংলাদেশের ফসলের ক্ষতি করেছে, তিস্তা নদীকে মেরে ফেলেছে। কিন্তু পানির ব্যাপারে কোনো চুক্তিতে আসেনি ভারত। আর এরই মধ্যে তিস্তা সমস্যা সমাধানের জন্য চীন সরকার বাংলাদেশকে তিস্তা সংক্রান্ত এক বিশাল প্রকল্প করে দিতে প্রস্তাব দিয়েছিল, যেটার মাধ্যমে তিস্তার পার রক্ষা করে নদী খননের কাজ করে পানি ধরে রাখার ব্যবস্থা করা হতো। কিন্তু ভারত তার কৌশলগত ভূরাজনীতির কথা চিন্তা করে সেটাও করতে দেয়নি বাংলাদেশকে। শেখ হাসিনা সরকারও নিজের প্রতি ভারতের সমর্থনের পরিবর্তে তিস্তা চুক্তি করার ব্যাপারে ভারত সরকারকে সেইভাবে চাপও প্রদান করতে পারেনি। শেষমেশ জনগণের প্রবল চাপের মুখে সেই তিস্তা প্রকল্প ভারতকেই দিয়েছিল হাসিনা সরকার, কিন্তু জনগণ এতেও কিন্তু অখুশি হয়। তার মানে তিস্তা ইস্যু নিয়ে বাংলাদেশের জনগণ বেশ সিরিয়াস। এই ব্যাপারে যেই সরকার জোরে সোরে কাজ করবে, জনগণের মধ্যে তার জনপ্রিয়তা ব্যাপক হারে বেড়ে যাবে। আর কিছুদিন আগে তিস্তার তীর ঘেঁষে প্রায় 50,000 মানুষ মশাল মিছিল করেছে। রাতের অন্ধকারে এই মশাল মিছিল দেখে ঠিক মনে পড়ে গিয়েছিল ভাসানীর লং মার্চ টু ফারাক্কার কথা। আর এইবারের তিস্তা নিয়ে এই প্রকল্পের পেছনে বিএনপি ছিল বলেই আলোচনা শুনলাম, যে ব্যাপারটা বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধিতে কাজ করেছে। কিন্তু আফসোস, যে মশাল মিছিলের খবর পৌঁছে যাওয়ার কথা ছিল বিশ্ববাসীর কাছে, সেইটা দেশের মানুষের কাছেই ঠিকঠাক পৌঁছায় নাই। এই জায়গায় প্রচারণার ক্ষেত্রে বিএনপির কিছুটা ঘাটতি ছিল বলেই মনে হয়। তবে যেই ইস্যুতে তারা সরব হয়েছে, মানে তিস্তা ইস্যু, এইটা একটা দারুণ কাজ। বিএনপি আরেকটা স্মার্ট মুভ নিচ্ছে তাদের প্রার্থী মনোনয়নের ব্যাপারে। জামাত ইসলাম তাদের 300 আসনের প্রার্থী ঠিক করে ফেলেছে। গণ অধিকার পরিষদও তাদের সাধ্যমতো আসনে কিন্তু প্রার্থী ঠিক করে ফেলেছে। কিন্তু বৃহৎ দল বিএনপি এখনও তার সব আসনের প্রার্থীর নাম ঘোষণা করেনি। 2-3টা আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করে একটা আভাস দিয়েছে যে কি ধরনের প্রার্থী তারা মনোনয়ন দিতে যাচ্ছে। আর সত্যি কথা বলতে এত আগেই প্রার্থীদের নাম ঘোষণা করাটা বিএনপির পক্ষে একটু কঠিন, কারণ প্রতিটা আসনেই বিএনপির একাধিক নেতাকর্মী আছে যারা সবাই মনোনয়ন প্রত্যাশী। তো একাধিক প্রার্থীর মধ্যে কাকে মনোনয়ন দেবে এবং কাকে দেবে না, আবার যাকে দেবে না তাকে নিয়ে আসলে কি করা হবে, এইসব বিষয় নিয়ে আসলে বিবেচনা চলছে দলের মধ্যে। তবে 2টা আসনের প্রার্থীর নাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে একজন মায়ের ডাক সংগঠনের সানজিদা ইসলাম তুলি, উনাকে ঢাকা 14 আসনের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। সানজিদা আক্তার তুলি হচ্ছে এমন একজন মানুষ যিনি হাসিনা আমলে গুম হয়ে যাওয়া মানুষের পক্ষে কাজ করার জন্য মায়ের ডাক নামের সংগঠনে কাজ করা শুরু করেছেন। এরকম একজন ভোকাল মানুষকে মনোনয়নের জন্য ঠিক করাটা আসলে বিএনপির জন্য একটা ভালো সিদ্ধান্ত। যদিও ঢাকা 14 আসনে জামাত যাকে মনোনয়ন দিচ্ছে তিনি নিজে আবার গুমের শিকার হয়েছিলেন, আর তার বিপক্ষে বিএনপি ওই আসনে এমন একজনকে মনোনয়ন দিয়েছে যিনি গুমের বিপক্ষে সোচ্চার ছিলেন। জয় পরাজয় যাই হোক, এরকম ক্লিন ইমেজের মানুষকে প্রার্থী বানানোর চিন্তাটা দারুণ, এইটা মানুষ পজিটিভলি নিচ্ছে। আবার পঞ্চগড় 1 আসনে মনোনয়ন দিচ্ছে এমন একজনকে যার শিক্ষাগত ব্যাকগ্রাউন্ডও খুবই চমৎকার। প্রার্থীর নাম ব্যারিস্টার নওশাদ জামির, যিনি হার্ভার্ড ল স্কুল এবং অক্সফোর্ড থেকে ডিগ্রিধারী। দেখেন, আমি জানি এখনো মনোনয়নের ব্যাপারে ফাইনাল কিছু হয় নাই, কিন্তু বিএনপির পক্ষ থেকেই এমন আলোচনা উঠানো হচ্ছে বা আভাস দেওয়া হচ্ছে যে তারা এমন শিক্ষিত এবং ক্লিন ইমেজের মানুষজনকে প্রার্থী করতে যাচ্ছে। এইরকম ধারা যদি দেশের সব আসনে বজায় রাখা যায়, তবে সেইটা অবশ্যই বিএনপির জন্য একটা পজিটিভ ব্যাপার হবে। আবার গণঅভ্যুত্থানের পর থেকেই তারা দেশের একটা জাতীয় সরকারের ব্যাপারে কথা বলে আসছিল। আর সর্বশেষ নির্বাচনী জোটের জন্য জুলাইয়ের পক্ষের যে কোনো শক্তির সাথে জোটবদ্ধ হতে প্রস্তুত তারা, এটাও জানিয়েছে। সালাউদ্দিন সাহেবের বক্তব্য মতো জোটবদ্ধ দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করে তারা এমন একটা সরকার গঠন করতে চায় যা স্থিতিশীল হবে। আবার তরুণ প্রজন্মের মধ্যে আওয়ামী লীগ এবং ফ্যাসিজমের প্রতি একটা রাগ আছে, এই জিনিসটাকে ক্যাশ করতে শুরু করেছে বিএনপির নেতারা। তারা সম্প্রতি ভারত বিরোধী আওয়ামী লীগের বিচার ইত্যাদি নিয়েও তারা কথাবার্তা বলছে, যেগুলো দল হিসেবে বিএনপির জন্য স্মার্ট মুভ। আবার এসবের পাশাপাশি তারেক রহমান নিজেও কিছু কারিশমা দেখানো শুরু করেছেন। কিছুদিন আগে দেখলাম তিনি স্কুলের বাচ্চাদের সাথে ভিডিও কলে কথা বলতেছেন এবং বাচ্চাদের নানান প্রশ্নের উত্তর দিচ্ছেন। এক পিচ্চি তাকে প্রশ্ন করেছে, আঙ্কেল আপনারা তো বলতেছেন সব করবেন, কিন্তু সরকারে গিয়ে যদি না করেন তখন কেমন হবে? এর উত্তরে তিনি বললেন, আমরা আগের টার্মে শিশু এবং নারী উন্নয়নে কি করার চেষ্টা করেছি তা তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করে জেনে নিও। আর এরপরও যদি সন্দেহ হয় তবে এইবার আমাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ করে দিতে বলো। যদি আমরা না করতে পারি তবে পরের বার আমাদেরকে ভোট দিতে মানা করে দিও।
দেখেন, তারেক রহমানকে নিয়ে নানান সমালোচনা থাকতেই পারে, তবে যে অমায়িকভাবে তিনি কথা বললেন, বাচ্চাদের সাথে তিনি প্রশ্নোত্তর পর্ব রাখলেন, আগে ভাগে জবাবদিহিতার একটা চর্চা করলেন, এই সমস্ত জিনিস কিন্তু তারেক রহমানের একটা ভালো ইমেজ তৈরি করতেছে, যেটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। তারপরও আসলে নির্বাচন নিয়ে কিছুই বলা যায় না, কারণ দীর্ঘদিন ইচ্ছামতো ভোট না দেওয়া একটা জাতি যখন দেখবে যে আমার ভোট আমি নিজেই দিচ্ছি, কেউ আমাকে প্রভাবিত করতেছে না, কেউ কিছু বলতেছে না, তখন সে আসলে কাকে ভোট দেবে সেটা সেই ভালো জানে। আর যদি সত্যিই দেশে একটা প্রপার নির্বাচন হয়, মানুষ যদি ভয়ের মুখে না পড়ে, তবে নির্বাচনের আসল লড়াইটা হবে প্রার্থীদের মধ্যে। যেই দল যত বেশি যোগ্য এবং ভালো প্রার্থী দিতে পারবে, তাদের জয়ের সম্ভাবনা ততই বেশি থাকবে। এখন দেখা যাক সামনে কি হয়।